আসুন আসুন, আপনারা খদ্দের, আপনাদের জন্য তো দোকান খুলে রাখা। আসুন। বাহ, বড় অপূর্ব তো মাটির পুতুলগুলো। কৃষ্ণনগরের মাটির পুতুল ভারত বিখ্যাত। আচ্ছা, আপনি বাংলাদেশের লোক নন না? কেমন করে বুঝলেন? বাংলাদেশের সব লোকই কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা জানে। শুনেছি রূপ থাকলে বুদ্ধিটুকু থাকে, তা আপনার দেখে দুই। না না না, আমার আবার রূপই বাকি বুদ্ধি বাকি। আচ্ছা, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চৌধুরী। থাকি আমি পাটনায়। এখানে এসেছি কোটে একটা কাজে। আচ্ছা, এই দোকান আপনার না? হ্যাঁ, আমার আর আমার এক দাদা সহদেব দত্ত। ও, সহদেব বাবু বুঝছি আপনার আপন দাদা? না না না, অনেকদিনের আলাপ, দাদা বলেই ডাকি। আর আমাদের একই কারবার তো। সহদেব বাবু খুব বড় কারবারি না? হ্যাঁ, আগে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল ছিলেন, কারবারি হয়েছেন পরে। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির দালাল না? হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমি ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির পাটনা অফিসে কাজ করি। তাই নাকি? বেশ বেশ। আচ্ছা, আপনি তো তারাপদ বাড়িতে রোজ যান, আসবেন না একদিন আমার ওখানে? আজ রাত্রে আমার সকাল সকাল ছুটি। ব্রাহ্মণ মানুষ যখন নেমন্তন্ন করছেন, আসবো। সর্বনাশ, 9টা বেজে গেল। বাজবেই বা 9টা, 10টা, 11টা, 12টা, অনেক আছে। কিন্তু অনেক দেরি হলে হাকিম যে তারা করবে। চল, নমস্কার। নমস্কার। আজ রাত্রে আসবেন কিন্তু। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলি রবিনা? এক ভদ্রলোকের নাম শঙ্কর চৌধুরী, প্রীতি হোটেলে থাকেন। কি জিজ্ঞেস করছিল রবি? কিছু না, ভদ্রলোক পাটনায় থাকেন, আর তুমি যে ইন্স্যুরেন্স দালালি করতে না, উনিও সেখানে কাজ করেন। আসুন আসুন। শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা 24-25 বছরের ছেলে এখানে এসে আছে। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছে। কেন বলুন তো? না, অজ্ঞাত কুলসীর লোক, কি মতলবে ঘুরে বোঝা শক্ত তো। দিন রাত তো বাইরে বাইরে করে। শুনেছি কোর্টে কি কাজ আছে। সন্দেহের কোনো কারণ আছে? নজর রেখো, বলা যায় না তো। এই মাত্র তার একটা চিঠি এসেছে পাটনা থেকে। দেখি। আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তোমার বাবা নির্দোষ, কিন্তু তা প্রমাণ করবার একমাত্র উপায় হলো প্রকৃত খুনিকে ধরা। এতদিন পরে ধরা। না না, আমি কিছুই অসম্ভব বলে মনে করি না। জীবনে আমি কখনো হার স্বীকার করিনি, আজও করব না। বেশ, কেন আপনি বিশ্বাস করেছিলেন আমার বাবা নির্দোষ? কেন আপনি বিশ্বাস করেছিলেন বলুন? বলছি হেমাঙ্গিনী ঘর থেকে যে সিগারেট কেসটা পাওয়া গিয়েছিল, SRH মনোগ্রাম করা, সেটা কার? তাতে যে স্পষ্ট আঙুলের ছাপ ছিল সেটা তোমার বাবার নয়, তবে কার? কেন তো অনুসন্ধান করা হলো না? কেন কেন প্রমাণ হলো না যে হেমাঙ্গিনী ঘর থেকে যে ইঙ্গিতপূর্ণ চিঠিখানা পাওয়া গিয়েছিল সেখানে তোমার বাবারই বাঁ হাতের লেখা? হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কি তার অনুসন্ধান করলো? কেন কেন বিনার হরিপদ পুলিশের কাছে এক কথা বলে আদালতে গিয়ে আবার কথা বদলালো?
শঙ্কর, জানো শঙ্কর, এই এই বিনা সদর বাড়ি চাকরি করতো। ভদ্রগোছের ঝি আর আর হরিপদ ছিল 30 টাকা মাইনের কম্পাউন্ডার। আচ্ছা, হিমাঙ্গিনীর ঠিক মৃত্যুর পরে তাদের অবস্থা কি করে এত ভালো হয়ে গেল? এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, বেশি ট্রিক আর সিক্রেট ওয়্যার পুলিং। কিন্তু কারা তারা? আমি সময় পেলে আর অদৃষ্ট অন্যরকম হলে প্রমাণ করতে পারতাম যে তোমার বাবা নির্দোষী, কিন্তু আমি তো পারলাম না শঙ্কর। আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম শঙ্কর, অনেক দূরে গিয়েছিলাম। হ্যাঁ দেখো, আমাদের পুলিশি শাস্ত্রে বলে যে যে খুন হয় তার জীবনের ইতিহাস থেকেই পাওয়া যায় খুনের সমস্ত তথ্য। তুমি হেমাঙ্গিনীর জীবনের ইতিহাস খুব ভালো করে অনুসন্ধান করো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোঁজ করো, তার সঙ্গে অন্য কারোর বিশেষ সম্পর্ক ছিল কিনা, তাদের মধ্যে কেউ বাঁহাতে লিখতে পারতো কিনা, তাদের সবাইকে সন্দেহ করো। শঙ্কর, খুব সাবধান শঙ্কর, খুব সাবধান। কিছু করতে হতে কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে, বিষধর সাপ, যার ঘটতেছে বলে আজ আমার এই অবস্থা। শঙ্কর, খুব সাবধান, খুব সাবধান। ভীমরুলের চাকে ঘা পড়লে কিন্তু খুব সাবধান শঙ্কর, খুব সাবধান শঙ্কর। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে। দেখছেন না রুগীর বিকার বেড়েছে, যান আপনি। কি ভাবছো? ভাবছি আচ্ছা, তারাপদ বাবুর মুখে শুনেছিলাম এ বাড়িতে প্রায় বছর 4-5 আগে হেমলতা বলে একটি মেয়ে খুন হয়েছিল, আর সরস্বতী বলে একটি মেয়ের সাক্ষীতে খুনি আসামির নাকি ফাঁসি হয়েছিল। হেমলতা নয়, হেমাঙ্গিনী। হ্যাঁ, হেমাঙ্গিনী। আর আমারই সাক্ষীতে আসামির ফাঁসি নয়, দ্বীপান্তর হয়েছিল। এই তা প্রায় 10-12 বছর আগেকার কথা। ওরে বাবা, আপনার সাহস তো খুব। হ্যাঁ, আপনি সেই খুনি আসামির পেছনে পেছনে ছুটেছিলেন? তখন আমার বয়সও কম ছিল, তাই সাহসও বেশি ছিল। বারে হাসছো? এমন সব কথা বলছেন যেন আপনি বুড়ি হয়ে গেছেন। তা তোমার চেয়ে তো বড়। মোটেই না, খুব বেশি হন তো আমার সমবয়সী। আমাকে দেখলে বুঝি তাই মনে হয়? তার চেয়েও কম মনে হয়। আচ্ছা, সেই খুনিটাকে কেমন দেখতে ছিল? খুনির মতো দেখতে? মানে তাহলে লোকটা খুব বিভৎস চেহারা বলুন, মানে কালো, বিটি, মোটা, বড় বলুন না। আমার কিছু অত শত মনে আছে, সে অনেক দিনের কথা। তাহলে সেই খুনিকে নিশ্চয়ই আমার মতো দেখতে, না? তোমার মতো? আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন তো। না গো না, তোমার মতো নয়। তোমার মতো দেখতে হলে আমার মতো অনেকেই খুন হতে রাজি হবে। শহরের দা। সর্বনাশ, এখন উপায়? ইচ্ছে থাকলে কি কখনো উপায়ের অভাব হয়? দরজা খুলে বেরিয়ে যাও। ও শঙ্কর চৌধুরী নয়, শঙ্কর চাটুর্যে, প্রশান্ত চাটুর্যের ছেলে। তোর মিথ্যে সাক্ষীতে যার বাবার দীপান্তর হয়েছিল মনে নেই? বাড়ির ভাগ দেবো, মুখে নুড়ো জেলে দেবো। ও, বাড়ির ভাগ দেবেন বলে বুঝি প্যাস করছো? বাড়ির ভাগ দেবেন আপনি যাবে কোথায়? মিথ্যে সাক্ষী শুধু আমি দিয়েছিলাম, তুমি দাওনি?
হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকে পালিয়ে যেতে দেখেছিলাম সে কে? বাড়ির ভাগ তুমি আমায় অমনি দিয়েছিলে। কেন পুলিশের কাছে এক কথা বলে আদালতে অন্য কথা বললাম? তোমাকে বাঁচাতে না? আমি না থাকলে প্রশান্ত চ্যাটার্জির দিবান্ত না হয়ে তোমার ফাঁসি হতো। সহদেব, খুব খারাপ খবর স্যার, খুব খারাপ খবর। প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনীর হত্যাকারী প্রশান্ত চ্যাটার্জি, তার ছেলে শঙ্কর এসেছে এখানে। আপনি তো তখন পুলিশ। তুমি এবার এসো। মনে ভাঙলে চলবে না শঙ্কর, শুধু যথাসাধ্য নয়, সাধ্যের অতিরিক্ত তোমাকে করতে হবে। বিনা বাবাকে পালাতে দেখেনি, দেখেছিল সহদেবকে। তাহলে এখন বেশ বোঝা যাচ্ছে কেন সে মিথ্যে সাক্ষী দিয়েছিল। কিন্তু প্রকৃত হত্যাকারী বাবা ছাড়া আর যে কেউ হতে পারে। হ্যাঁ, তাহলে সুশীল বাবুর কাছে আমার একবার যাওয়া দরকার। নিশ্চয়ই দরকার। শোনো শঙ্কর, আর একটা কথা তুমি জেনে রেখো, তোমার সব দুঃখ কষ্টের মাঝখানে অন্তত একজন বন্ধু তোমার পাশে থাকবে। তা আমি জানি রীতা, তা আমি জানি। দুঃখে কষ্টে আপদে বিপদে আমার পাশে একজন আছে, এই জানা যে আমার পক্ষে কত বড় সান্ত্বনা, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুনুন, আমাকে বলছি নইলে সামনে সজনে গাছটাকে বলছি। দেখো, এই হাসপাতালে রোগীর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বিশেষ তারা আমারও আছে। না না, আপনি বুঝতে পারছেন না, একটা জীবন মরণ প্রশ্ন। না, আপনার নাম তো শঙ্কর চ্যাটার্জি, আপনার থানায় যেতে হবে। চলুন। আপনার নাম শঙ্কর চ্যাটার্জি, খুনে আসামি প্রশান্ত চ্যাটার্জির ছেলে? হ্যাঁ, ওইটি আমার পরিচয়। আমি চাই না যে কোনো খুনে আসামির ছেলে আমার টাউনে থাকে। আমার এলাকা থেকে আপনাকে চলে যেতে হবে। ও বেশ, কিন্তু আমাকে একবার এখনই হাসপাতালে যেতে হবে, একটু বিশেষ দরকার আছে। যদি তাড়াতাড়ি ছেড়ে দেন তাহলে। ছেড়ে দিচ্ছি, কিন্তু ভালোভাবে সরে পড়ুন, নইলে এমন বিপদে পড়বেন যে যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। এখনো সাবধান করে দিচ্ছি, যান। ধন্যবাদ। সিস্টার, আমি আমার সুশীলবাবুর সঙ্গে দেখা করতে চাই। তার সঙ্গে দেখা আমার তো কোনো উপায় নেই। কেন? তিনি মারা গেছেন। মারা গেছেন? আপনি কি শঙ্কর বাবু? মৃত্যুকালে তিনি বলে গেছেন শঙ্করকে অবশ্য বলবে আমার শেষ কথা। সে ঠিক পথেই চলেছে, আর যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, সব কাজও বাঁহাতে করে। এই সে ঠিক পথেই চলেছে, যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, অন্য সব কাজও বাঁহাতে করে। সে ঠিক পথেই চলেছে, যে প্রকৃত অপরাধী সে শুধু বাঁহাতে লেখে না, অন্য সব কাজও বাঁহাতে করে। শশীবাবু মারা গেছে। কিন্তু তার সাহায্য আমার যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সেই সময় শান্ত হো। কেমন করে শান্ত হবো তা, কেমন করে শান্ত হবো? মারা যাওয়ার সত্যি আমাকে বলে গেছে আমি ঠিক পথে চলেছি, কিন্তু আমি চলেছি মুন্ডহীন কবন্ধের মতো। কোথায় চলেছি কিছুই বুঝতে পারছি না। এমন এক গোলকধানের মধ্যে ঘুর পাচ্ছি বেড়াচ্ছি, যার থেকে বেরিয়ে আসা পর্যন্ত পথ খুঁজে পাচ্ছি। কেমন করে ভেঙে পড়ল শঙ্কর? তোমার নিজের উপর বিশ্বাস রাখো। কেমন করে বিশ্বাস রাখবো? কেমন করে বিশ্বাস রাখবো? শঙ্কর, এই দীর্ঘ 12 বছর ধরে হেমাঙ্গিনীর খুনের চারিপাশে যে রহস্যের কুয়াশা সৃষ্টি হয়ে আছে, তাকে ভেদ করলেও আমি দেখতে পাচ্ছি না রীতা। কি সেই অজানা বিভৎস হত্যাকারী যে আজ 12 বছর ন্যায় বিচারের প্রহসনের অন্তরালে আত্মগোপন করে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি আসছে, আর তার জঘন্য ঘৃণিত নারকীয় কাজের জন্য এক সহজ সরল সাধারণ মানুষ যে আইনে আদালতে ধর্মে ভগবানে অনন্ত বিশ্বাস রাখত, তার মতো একজন সম্পূর্ণ নির্দোষ নিষ্পাপ নিরপরাধ লোক ভাবতে পারো
ভাবতে পারো রীতা যে আজ 12 বছর সে তার মান মর্যাদা মায়া মমতা মানবত্ব এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়ে অন্ধকার নির্জন কারাগারের মধ্যে বসে দেওয়ালে মাথা টুকটার চিৎকার করে বলছে যে আইন মিথ্যে, আদালত মিথ্যে, বিচার মিথ্যে, মিথ্যে। মিথ্যে কুয়াশার জাল একদিন কেটে যাবে, অপরাধী ধরা পড়বে, নিরপরাধ বাবা মুক্ত হবেন। সংসারে অন্যায় আছে, অবিচার আছে, দুঃখ ভোগ আছে, কিন্তু শঙ্কর সবার উপরে আছে সত্য। মিথ্যের মেঘ ভেদ করে সেই সত্যের সূর্য একদিন প্রকাশ হবেই হবে। শঙ্কর, তোমায় খোঁজ করতে পুলিশ এসেছিল। কিরকম? তুমি কেন এসেছো, কি মতলবে ঘোরাফেরা করছো, এইসব কথা। মনে হচ্ছে তুমি ভীমরুলের চাকে খোঁচা দিয়েছো। পেছনে কারা আছে আমি জানি না। এই বয়সে আমি আর কোনো হাঙ্গামার মধ্যে জড়িয়ে পড়তে চাই না। তুমি বরং দিন কত গা ঢাকা দাও, এখানে আর এসো না। কি হলো? কাজ পাই শব্দ। তবে আপনি যে বলেছিলেন ওপরের ঘরে কেউ থাকে না, হেমাঙ্গিনীর খুন হওয়ার পর থেকে তো ও ঘর তালাবন্ধ হয়েই পড়ে আছে। নিশ্চয়ই দুজন লোক ছিল। একজনকে জানতে পেরেছি, কিন্তু একজনকে। শঙ্কর বাবু শুনুন। কি বলছেন? বড় দুঃখের সঙ্গে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে আপনাকে এখানে থাকতে দিতে পারবো না, কাজে উপরে যাবেন। কেন? কি হলো? আরে মশাই, আপনারা অজ্ঞাত পুরুষের লোক, কি মতলবে ঘোরাফেরা করেন কে জানে। ও বেশ, আমার সুটকেসটা আমি নিয়ে আসছি। ও সুটকেস আপনি পাবেন না। কেন পাবো না? আপনার কাছে আজ পর্যন্ত 70 টাকা পাও না, তার মধ্যে 30 টাকা দিয়েছেন, বাকি 40 টাকা দিয়ে ওই সুট ফেরত নিয়ে যাবেন। এখন যান। আচ্ছা, শঙ্কর বাবু আছে? শঙ্কর বাবু? না তো, তিনি তো কদিন আগেই চলে গেছে। চলে গেছে মানে চলে গেছে। কোথায় গেছে জানেন? আগে না। কোনো ঠিকানা দিয়ে যাননি? ওরকম লোফার লোকের কারণ ঠিকানা থাকে যে দিয়ে যাবে? লোফার? তা নয় তো কি। এই দেখুন না, 40 টাকা পাও না, দিতে পারলেন না বলে সুটকেসটা আটকে রাখতে হলো। তবে ডাক দিচ্ছ যত সব 420-এর দাম। এই নিন আপনার পাওনা 40 টাকা, সুটকেসটা দিন। নিশ্চয় নিশ্চয়। এই নিন তার সুটকেস। যেমন বন্ধ ছিল ঠিক তেমনি আছে, ভাই রুমালখানি পর্যন্ত। সব টাকা পেয়েছি বলে একটা রসিদ লিখে দিন। রসিদ তো লেখাই রয়েছে। এই আচ্ছা, আপনি শঙ্করবাবু কে হন? আপনি টাকা পেয়েছেন, সব মিটে গেছে। বাজে কথা জিজ্ঞেস করার আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন? বাবা, মেয়ে নয় তো, কাঁটা তারের বেড়া।
মাফ করবেন। আমার কথা শুনে খুব ভালো লাগলো শঙ্কর। আমার ইচ্ছে করছে এখনই আমার মাকে কোলে করে দিতে। ছেলের পাশে অযাচিত ভাবে দুদিনে এসেছে দাঁড়ায়, মার কাছে তার চেয়ে প্রিয় আর কি হতে পারে। রীতা তোর জীবনে ভগবানের আশীর্বাদ শঙ্কর, আশীর্বাদের মতো তাকে তুই মাথায় করে রাখিস। রীতাকে বলিস চোখে না দেখলেও আরেকটি মা তাকে প্রাণ ভরে স্নেহ আশীর্বাদ জানাচ্ছে।
ফুরাবে কবে এই পথ যাওয়া, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। আপনি জানেন না স্যার, ও একটা শয়তানি। আর তুমি শয়তান না? দেখুন স্যার, দেখুন দেখুন, ছোট মুখে বড় কথা, দেখুন দেখুন। তা তো এখন বলবেই, বাড়ির ভাগ না দেবার মতলব তো এখন সবকিছুই খারাপ লাগবে। সবাইকে আমার চেনা আছে, কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। চুপ করবি না। তোমরা যদি এরকম দুজনে ঝগড়া করতে থাকো তাহলে কারোরই সুবিধা হবে না। ভুলে যেও না যে তোমরা দুজনেই আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলে। নিজেদের সর্বনাশ যদি না চাও তো মাথা ঠান্ডা রেখে যাও। আপনার একটু একটু জল দেবেন, বড্ড তেষ্টা পেয়েছে। রিতা, রিতা, এসো আমার সঙ্গে। না না রিতা, তুমি তুমি যাও এখান থেকে। কেন কেন তুমি আমাকে এত দুঃখ দেবে? তোমাকে দুঃখ দেব না বলেই তোমার কাছ থেকে দূরে সরে এসেছি রিতা। ভগবান আমার কপালে দুঃখ গ্লানির তিলক পরিয়ে আমাকে সংসারে পাঠিয়েছেন। যার বুকে আছে আগুনের জ্বালা, সে ভালোবেসে কাউকে আলিঙ্গন করলে সেও পুরো ছাই হয়ে যাবে। না না রিতা, না, তুমি এখান থেকে যাও রিতা, তুমি এখান থেকে যাও। না না, তোমাকে জানার পর থেকে তোমার জন্য কোনো দুঃখ সব আমার কাছে বেশি না। তা তোমাকে কেমন করে বোঝাবো? সবচেয়ে বড় দুঃখ সংশয়, সন্দেহ, অনিশ্চিতের মধ্যে থেকে তোমার কাছ থেকে দূরে থাকা। সে কথা কি আজ তোমায় নতুন করে জানাতে হবে? রিতা, চলো আমার সঙ্গে। কোথায়? আমি তোমায় যেখানে নিয়ে যাব। আমার মাথা গুলার ঠাই থাকতে তুমি আশ্রয়হীন উপবাসী হয়ে পথে পথে ঘুরে বেড়াবে। চলো আমার সঙ্গে। বসো।
কি আমার সুটকেস তুমি ফেলে কোথায়? যেখানে তুমি ফেলে এসেছিলে সেখান থেকে আনিয়ে রেখেছি। কিন্তু উফ, আমি আর পারি না তোমায় নিয়ে। তোমার কাছে আমার ৪৫ টাকা না হয় পাওনাই হলো। এসো। নাও, খেয়ে নাও। জানি এটা তোমার খাবার, আমি খেলে তোমাকে তো উপোস করে কাটাতে হবে। কিন্তু রীতা, আজকে আমি পত্রতার বাইরে চলে গেছি। খাওয়া যে মানুষের এত দরকার আগে তো জানতাম না। পেট ভরেছে? শুধু পেট নয় রীতা, মনও ভরে উঠেছে। চলো এখন বিশ্রাম করবে। কোথায়? তোমার বিছানা করে রেখেছি। তোমার ঘরে? লোকে কি বলবে? আমায় তোর নাম দেবে, কুৎসা রটাবে। তাতে আমার অতখানি লাগবে না, যতখানি লাগবে তুমি আশ্রয়হীনের মতো ঘুরে বেড়ালে। সত্যি তো আমি আশ্রয়হীন না, মানুষের সবচেয়ে বড় আশ্রয় স্নেহ, প্রীতি, মমতা। যাকে ভালোবাসার কেউ নেই সেই কেবল সংসারে আশ্রয়হীন। তা হয় না রীতা। কেন হয় না? বুঝে দেখো। আমি সব বুঝে দেখেছি। আজ তুমি অসুস্থ, মায়ের পরে তোমার সেবা করার অধিকার আমার আছে। আমি মরবো না রীতা, কাজ যেমন এখনো শেষ হয়নি। আমি মধ্যে দিলে তো তুমি মরবে। এসো। না না, এ হয় না রীতা, আমার উচিত নয় তোমাকে কলঙ্কের ফাঁকি করা। সে কলঙ্ক আমার গলার হার। জানবো না হয় কলঙ্কের দাম দিয়ে তোমাকে কিনেছিলাম এক রাতের জন্য। তারপর 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 আকাশ থেকে একটা জ্যোতির্ময় তারা খসে পড়বে পৃথিবী। রাত্রির পরে আবার প্রভাত হবে, নীল আকাশে সূর্য উঠবে, পাখি ডাকবে, জেগে উঠবে বসুন্ধরা রাত্রির ঘুম থেকে। কেন এত ভাবনা? মরমে না জানি, ধর্ম পাখানি এমনই আছে যারা কাজ নাই তাদের কথায় তফাতের মন তারা। বাহির দুয়ারে আগুন লেগেছে, ভিতর দুয়ার খোলা, প্রদীপ ধরিয়া আধার করিয়া আলা। সেটা
ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। এই চাঁদের তিথিরে বরণ করি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া বিনি রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। বাতাসের সুরে শুনেছি বাঁশির তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার। বাতাসের সুরে শুনেছি বাঁশির তার, ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার। সেই মধুর হাসিতে হৃদয় ভরি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া বিনি রাত। সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়। ফুলরে তো আজ এলো বুঝি মোর জীবনে ফুল চাই। কোথায় সে কত দূরে জানি না ভেসে যাই, মনে মনে যেন স্বপ্নের দেশে যাই। কোথায় সে কত দূরে জানি না ভেসে যাই, মনে মনে যেন স্বপ্নের দেশে যাই। আজ তাই কি জীবনে বাসর গড়ি, এই চাঁদের তিথিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদ ওগো মায়া বিনি রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারায় মাধবের রাত আসেনি তো বুঝি আর জীবনে আমার। উঠুন জাহাপনা, বাঁধি চানি হাজির। অসুখ করে আমার কাজ বাড়িয়ে এসেছেন। শঙ্কর, উঠুন না শঙ্কর। শঙ্কর, দেখো তুমি চা খেয়ে তারপর তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ঘুমিয়ে। শঙ্কর, 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 শঙ্কর। কথা বলবো না, কিছুতেই কথা বলবো। কেন তুমি আমাকে ভাবাবে? কেন তুমি আমাকে বলে যেতে পারো না? ভুলে যাও না রিতা, আমার কাজ এখনো শেষ হয়নি। কোনো কাজই তোমার শরীরের থেকে বড় নয়। শরীর না বুঝে কি করে তুমি কাজ করবে? না না রিতা, তুমি বুঝতে পারছো না আমি কোথায় এসে পৌঁছেছি। তুমি এসে পৌঁছেছ অসুস্থ শরীরে আমার ঘরে, আর সেইখানে তোমাকে থাকতে হবে।
যতদিন তোমার শরীর ভালো না হয় আর যতদিন তোমার কাজ শেষ না হয়। থাকবো রীতা, থাকবো, আমি কথা দিচ্ছি থাকবো। সংসারে একমাত্র মা তুমি ছাড়া আর আমার কি আছে বলো তো? কিন্তু জানো রীতা, এতদিন পরে গোলক দাদার পথ আমি খুঁজে পেয়েছি রহস্যের হারানো সংকেত। তাই তো তোমার সাহায্য আজ আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার সাহায্য নইলে কাজে প্রমাণ হবে না রীতা। তোমাকে সাহায্য করার জন্য অমন করে বলতে হবে কেন? তুমি বোঝো না তোমার সব দুর্ভাবনার ভার আমার উপর দিয়ে তুমি নিশ্চিন্ত হও। তুমি সুস্থ হয়ে ওঠো। আমি আগুনে পোড়ামি, ইস্পাতের মতো শক্ত। আমার উপর তুমি বিশ্বাস রাখো। রীতা, মা ঠিকই বলেছিলেন, তুমি আমার ভগবানের আশীর্বাদ। আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। কি খবর? আমি বাস্তুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক সভায় রায় বাহাদুরকে সভাপতি করব ঠিক করেছি। চমৎকার প্রস্তাব, তার চেয়ে ভালো লোক জেলার মধ্যে একজন। কিন্তু তার সঙ্গে আমাদের আলাপ নেই। শুনেছি আপনি তার বিশেষ বন্ধু। তা দেখুন, আপনি যদি একটা চিঠি লিখে দেন আমাদের হয়ে, আর আপনি অনুরোধ করলে তিনি না বলতে পারবেন না। আর এমন বেশি কথা কি, আমি এখন লিখে দিচ্ছি। আমি বাস্তুহারা নারী কল্যাণ সমিতি থেকে আসছি। আমাদের বাৎসরিক উৎসবে আপনাকে সভাপতি হতে হবে। বাস্তুহারা নারী কল্যাণ সমিতি, তা বেশ ভালো কথা। কিন্তু তোমাদের উৎসব কবে? আসছে শুক্রবার বেলা 2:30টার সময়। মেয়েদের ব্যাপার কিনা, তাই সকাল সকাল মেটাতে চাই। আসছে শুক্রবার? ওহো, সেদিন যে আমার সেশনস কোর্টে কেস রয়েছে, সন্ধ্যের আগে আমি তো কিছুতেই ছুটি পাবো না। আমরা কিন্তু ভীষণ আশাভঙ্গ হলাম। আমরা ভেবেছিলাম আপনার পায়ের ধুলো পড়বে আমাদের প্রতিষ্ঠানে। তা দেখুন, আপনি অন্য কাউকে ঠিক করে দিতে পারেন। তা বেশ, তো তোমরা ওই রায় সাহেবের কাছে যাও না, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও নাম খুব শুনেছি, তবে দেখুন তার সঙ্গে আমার ঠিক পরিচয় নেই। তা আপনি যদি দয়া করে একটা চিঠি লিখে দেন। আচ্ছা বেশ, আমি রায় সাহেবকে চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম গীতা দাস। ও আচ্ছা, তুমি বসো। তাই না? ধন্যবাদ। থাক থাক থাক। একদিন কিন্তু আপনাকে যেতেই হবে। আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বেশ বেশ। নমস্কার। আরে এসো এসো রায় সাহেব। হ্যাঁ, কোনো মেয়ে তোমার কাছে গিয়েছিল আমার চিঠি নিয়ে? না, তোমার চিঠি নিয়ে কোনো মেয়ে তোমার কাছে যায়নি। একটি মেয়েকে আমি চিঠি দিয়ে তোমার কাছে পাঠিয়েছি, সে বোধহয় পরে তোমার সঙ্গে দেখা করবে। একটি মেয়ে কিন্তু আমার কাছে গিয়েছিল ঘন্টাখানেক আগে। কি যেন নাম বললে? হ্যাঁ হ্যাঁ, গীতা দাস। বললে তাদের বাস্তুহারা নারী কল্যাণ আশ্রমের বাৎসরিক উৎসব, আমাকে সভাপতি হতে হবে সামনের শনিবার। আমার তো সেদিন জরুরি মিউনিসিপ্যাল মিটিং, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। মেয়েটি তখন তোমাকে সভাপতি ঠিক করে দেওয়ার জন্য বললে। আমি তখন তোমার নামে একখানে চিঠি লিখে মেয়েটার হাতে দিই। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জি সম্পূর্ণ নিরপরাধ লোক, আজ অন্ধকার কারাগারে আছেন 12 বছর। তার সমস্ত নির্দোষিতার প্রমাণ আমার কাছে আছে। কে প্রকৃত অপরাধী তার সব প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তবুও প্রশান্ত চ্যাটার্জিকে জেলের বাইরে আনার উপায় নেই। অসহায়, বিত্তহীন, রিক্ত, নিঃসহায় আজ আমি আপনাদের আদালতে, সব আদালতের উপরে যে আদালত, সেই সাধারণ মানুষের আদালতে রাখছি। আমার বাবা প্রশান্ত চ্যাটার্জির মামলা, তিনি নির্দোষ। আপনারা তার পুনর্বিচার ব্যবস্থা করুন। প্রকৃত খুনিকে আমি জানি, আপনারা বিচার করে তাকে দণ্ড দিন। আজকে জনতা প্রমাণ করুন যে সবার উপরে যে সত্য, সেই সত্যমেব জয়তে। হ্যাঁ পুলিশ, কিন্তু আপনারা শান্ত হন। আপনারা আওয়াজ তুলুন জোরে যে প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার চাই।
আদালতে সাধারণ মানুষের অধিকারের প্রতিষ্ঠা চাই। তোমাকে গ্রেফতার করলাম শান্তি ভঙ্গ করবার অপরাধে। আমাকে গ্রেফতার করলেন শান্তি ভঙ্গ করার অপরাধে, যদিও আমার একমাত্র অপরাধ হচ্ছে জনতার আদালতে আমি নির্দোষীর পুনর্বিচার চেয়েছিলাম। আপনার আওয়াজ তুলুন যে এই ব্যবস্থার পরিবর্তন চাই, প্রশান্ত চ্যাটার্জির পুনর্বিচার চাই। আদালত মিথ্যে, বিচার মিথ্যে, ধর্ম মিথ্যে, ভগবান মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বাবা আজ 12 বছর তুমি এই নরক যন্ত্রণা ভোগ করছো বাবা। 12 বছর। আসামি শঙ্কর চ্যাটার্জি হচ্ছে খুনি আসামি প্রশান্ত চ্যাটার্জির ছেলে। বিপজ্জনক লোক বলে তার গতিবিধির উপর অনেকদিন থেকে পুলিশ নজর রেখেছিল। নাম ভাড়িয়ে বেড়ায়, কোর্ট কম্পাউন্ডে বেআইনি জনতা আর শান্তিভঙ্গের অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তোমার কোনো জামিনদার আছে? না। আসামিকে হাজতে নিয়ে যাও। কেসের দিন সামনে 25 তারিখ। নেক্সট কেস। ইওর অনার, আসামের হয়ে আমি জামিন দাঁড়াচ্ছি। আমার নাম শ্রী প্রসাদ রায়। আমি হাইকোর্টের একজন অ্যাডভোকেট। ভারতী সংবাদপত্রের আমি সম্পাদক। বোধহয় জামিন হিসেবে আমি নির্ভরযোগ্য। ও, আপনি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসামি জামিনে খালাস। আপনি? আমি ভাই রীতার কেউ নই, এমন একজন দাদা যে রীতাকে খুব ভালোবাসে, আর রীতা যাকে ভালোবাসে তাকেও সে খুব ভালোবাসে। এসো। দাদা, ও কি? শঙ্কর, কি গা যে জ্বরে পুড়ে যাচ্ছে একেবারে? না না, কিছু না, কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি আমার কিছু হয়, যদি আমি না পারি, ডায়েরিতে প্রমাণ প্রয়োগ আমি সব লিখে রেখে গেলাম। রীতা, দাদাকে বলো আমি যা পারিনি উনি যেন তা করেন। শঙ্কর, তুমি বললে উনি সব কথা শুনবেন। উনি তোমাকে ভালোবাসেন। শঙ্কর, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সত্য, তুমি কিচ্ছু ভেবো না। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি ভাই। রীতা, আমি একটু ডক্টর বোসকে খবর পাঠাই। রীতা, রীতা, একদমই তোমার কাছে। অসুখ করে তোমাদের বিপদে ফেলে দিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করে দাও। কোন দুঃখে? রীতা তো মরে যায়নি, আর প্রসাদটা তোমারও দাদা। অত্যন্ত মানসিক চিন্তা আর দৈহিক শ্রান্তি থেকে অসুখটা হয়েছে, অনেকটা ব্রেন ফিভারের মতো। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই। এই অসুখে ওষুধের চেয়ে বিশ্রাম নার্সিংটাই বেশি দরকার। ও, নার্সিং এর কথা বলছেন? দেখুন, যতদিন রীতা আছে ও সেবা শুশ্রূষার কোনো অভাব হবে না।
নিশ্চয়ই প্রশান্ত চ্যাটার্জির নির্দোষ। তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্ত দায়িত্ব আমি নিজে নিয়ে এই আন্দোলন করছি। মানবতার নামে আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এখন আর কোনো ভয়ের কারণ নেই। আচ্ছা চলি আমি। সব উঠে গেল? উঠে যাবে কেন? আরে সবই পয়সার ব্যাপার ভাই। এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার। হ্যাঁ, আপনারা শুধু সাহায্য করবেন নয়, সাহায্য করাই আপনাদের উচিত, আপনাদের কর্তব্য। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না যে সাংবাদিকের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা। প্রশান্ত চ্যাটার্জি নির্দোষ, পুনর্বিচার চাই। অবিচারের পঙ্ক থেকে ন্যায় বিচারকে বাঁচানো সরকারের প্রাথমিক কর্তব্য। সুবিচার সমাজ জীবনের মেরুদণ্ড। জনমত চাকা চালা চলেছে এটা? চলেছে বলে চলেছে, সে চাকা প্রসাদ এমন ভাবে চালিয়েছে লোকে আর কোনো কথা বলছে না। একমাত্র নির্দোষ প্রশান্ত চ্যাটার্জির কথা ছাড়া। পুনর্বিচারের জন্য 1 লাখ সই করা দরখাস্ত চলে গেল হোম সেক্রেটারির কাছে। এই দেখো না, দেখো। এখনো খাইয়ে দেবে? লজ্জা করে না বুঝি? এতদিন লজ্জা কোথায় ছিল? তখন আমি রুগী ছিলাম। এখনো তাই। নাও খেয়ে নাও। শঙ্কর, মা, মা, মা দেখো না, দেখো আমি ভালো হয়ে গেছি। মা, আমি ভালো হয়ে গেছি। তোমার ছেলেকে তুমি ফিরে পেয়েছো, শুধু এর জন্য মা, শুধু এর জন্য। এই যে মিস্টার মিত্র, কি খবর? সুসংবাদ স্যার। স্পেশাল ক্যাবিনেট মিটিং এইমাত্র ঠিক হলো যে হাইকোর্টের একজন জাজকে নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং সেই ট্রাইব্যুনালে প্রশান্ত চ্যাটার্জি পুনর্বিচার করা হবে। গুড। আপনাকে খবর দেওয়ার ভার আমারই উপর পড়েছে। থ্যাংক ইউ মিস্টার মিত্র, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো গ্রেটফুল। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের গণতান্ত্রিক সরকারকে। এই জয় আপনারই? না না, এই জনতার জয় মিস্টার মিত্র। যে জনতার মুখপাত্র হলো সংবাদপত্র। আর এই সরকারেরও জয়, কারণ সরকার আমাদের জনতার সরকার। এই সম্বন্ধে আমি নিজে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, আমি তাহলে এখন চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবটা এই অসম্ভব সম্ভব হলো শুধু তোমারই জন্য। হবে না? সংবাদপত্র, সাংবাদিক আছে কিসের জন্য? যদি তারা অন্যায় অবিচারকে জনতার সামনে তুলে ধরে তার প্রতিকার না চাইতে পারে। আপনি রীতা শঙ্করের দাদা? আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। মা। ও, আমার দেখি বোঝা উচিত ছিল। আপনি সত্যি শঙ্করের মা। রীতার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আজকে আপনাকে দেখে আমি বুঝতে পারছি কোথা থেকে শঙ্কর পেয়েছে তার ধৈর্য, নিষ্ঠা, সততা, সাহস। আর ও শঙ্কর, তোমাকে বলা হয়নি, আগামী 20 তারিখে কৃষ্ণনগরেতে স্পেশাল ট্রাইব্যুনাল বসছে। তুমি তোমার বাবার পক্ষ সমর্থন করবে। আমি? হ্যাঁ, আমি না না প্রসাদ। হ্যাঁ তুমি। নিশ্চয়ই তুমি। শঙ্কর, যে কাজ তুমি আরম্ভ করেছো, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছো, সেই কাজ তোমাকেই শেষ করতে হবে। 12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। এর জন্য এত কষ্ট করে তোকে আমি উকিল করেছিলাম, যার জন্য এত পরিশ্রম করেছিস, এত দুঃখ সয়েছিস। যে কর্তব্য তার প্রতি 12 বছর আমরা করতে পারিনি, আজ সেই ছেলের কর্তব্য যে তোকেই করতে হবে বাবা। তুমি পারবে শঙ্কর। তুমি নিশ্চয়ই পারবে শঙ্কর। আসামি পক্ষ সরকার পক্ষকে জানিয়ে দিতে চাই যে সাধারণভাবে হত্যা অপরাধে অভিযুক্ত আসামি যেভাবে বিচার হয়ে থাকে জাজ ও জুরির সামনে, এটা ঠিক সেরকম আদালত নয়। গভর্নমেন্টের আদেশ অনুযায়ী এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো এই বিশেষ আদালতটি গঠিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, একটা বিশেষ কাজের জন্য। সেই বিশেষ উদ্দেশ্য কাজ হল 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি প্রশান্ত চ্যাটার্জির ওপর যদি ন্যায়সঙ্গতভাবে সুবিচার না হয়ে থাকে, তাহলে এই আদালতের সামনে যে নূতন সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হবে এবং ওই সঙ্গে পুরনো সাক্ষ্য প্রমাণের জেরা বিচার ও বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে অভিযুক্ত আসামি দোষী না নির্দোষী। আসামি প্রশান্ত চ্যাটার্জিকে আদালতে হাজির করা। আসামি প্রশান্ত চ্যাটার্জি 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে তুমি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। এই আদালতে তোমার পুনর্বিচার হবে। পুনর্বিচার? 12 বছর পরে পুনর্বিচার? কি যাত্রা না থিয়েটার না ফায়ার? পুনর্বিচার? আইন বদলেছে, আদালত বদলেছে, সাক্ষীরা সব মিথ্যে সাক্ষী দেওয়া ছেড়ে দিয়েছে। পুনর্বিচার? না না, সব মিথ্যে। আইন, আদালত, ধর্ম, ভগবান সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সাইলেন্স, সাইলেন্স। Open the case for prosecution. মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম এবং সর্বশেষ একটি কথাই আমি বলতে চাই যে হেমাঙ্গিনীকে হত্যা করার অপরাধে আসামি প্রশান্ত চ্যাটার্জি যেমন 12 বছর আগে দোষী বলে প্রমাণিত হয়েছিল, আজও ঠিক তাই হয়। প্রমাণ হয়েছে যে হেমাঙ্গিনীর সঙ্গে আসামির অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। নিরপেক্ষ মেডিকেল এভিডেন্স প্রমাণ করেছে যে মৃত্যুকালে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা ছিল। হেমাঙ্গিনীর ঘর থেকে যে চিঠি পাওয়া যায়, যার থেকে প্রমাণ হয় যে আসামি হেমাঙ্গিনীর ওই অবস্থার জন্য দায়ী। এই সব সাক্ষ্য প্রমাণের বলে আমি প্রমাণ করে দেব, যেমন 12 বছর আগে আমি প্রমাণ করে দিয়েছিলাম মাননীয় জজ এবং জুরিদের সামনে যে হেমাঙ্গিনীর হত্যাকারী ওই প্রশান্ত চ্যাটার্জি, যে তার সমস্ত সততা, মানবত্ব, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওই সরলা নারীকে ভালোবাসা জানিয়ে শেষে তার সর্বনাশ করে পরে তাকে বিবাহ করতে রাজি না হয়ে কুৎসা এবং কলঙ্কের কণ্ঠরোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ করেছিল পাশবিক, নারকীয় এবং বিভৎস উপায়। অর্ডার, অর্ডার। সরকার পক্ষের উকিলকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাকচাতুর্যের প্রয়োজন নেই, ওসব কথা রেকর্ডে আছে। আইনসঙ্গত সোজা ভাষায় আপনার বক্তব্য বলুন। এক্সকিউজ মি মিলর্ড, এর চেয়ে বেশি কিছু আপাতত আমার বলবার নেই। আসামি পক্ষের উকিলের বক্তব্যের পর এই আদালতের সামনে আমি তার উত্তর দেব। লয়ার ফর দ্য ডিফেন্স, প্রসিড। মহামান্য আদালত, আমার বক্তব্য অতি সংক্ষিপ্ত। হেমাঙ্গিনী খুনের ঘটনাটি কি পূর্বাপর বিশ্লেষণ করে দেখা যায়। সহদেব দত্ত, বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির স্থানীয় এজেন্ট, তিনি হেমাঙ্গিনীর নামে 50,000 টাকার একটা পলিসি নেন। যে পলিসির অ্যাসাইনি ছিলেন তিনি। একে মেয়ে এলো, তার উপর অত টাকার পলিসি। তাই ইন্স্যুরেন্স কোম্পানির ক্যালকাটা হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান ব্যাপারটা অনুসন্ধান করার জন্য। সহদেবের মাধ্যমে প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় হয়। তিনি হেমাঙ্গিনীর বাড়িতেও কয়েকবার যাওয়া আসা করেন। তারপর 10 জুন 1942 দশহারার দিন সন্ধ্যে 7টার সময় হেমাঙ্গিনী খুন হয়। খুনি নাকি তারাপদ সরকারকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায়। আচ্ছা, পালাবার সময় বিনার হরিপদ তাকে চিনতে পারে এবং আসামিকে শনাক্ত করে বলে যে এই সেই লোক।
তখন তারাপদ সরকার ডক্টর মৈত্র এবং পুলিশকে খবর দেয়। পুলিশ হেমাঙ্গিনীর ঘর খানা তল্লাশি করে একদিকে এস আর এইচ মনোগ্রাম করা একটা সোনার সিগারেট কেস পায় এবং সেটিকে আসামির বলে মনে করে। যদিও পুলিশ ল্যাবরেটরি রিপোর্টে বলে যে তাতে যে আঙুলের ছাপ পাওয়া যায় তা আসামির নয়, আর পাওয়া যায় একখানা ইঙ্গিতপূর্ণ চিঠি। সরকারি হ্যান্ডরাইটিং এক্সপার্ট চিঠিখানা পরীক্ষা করে এই সিদ্ধান্ত করেন যে সেটা নিঃসন্দেহে কারো বাঁ হাতের লেখা, যদিও আসামির লেখার সঙ্গে সে লেখা মেলে না, এবং যদিও আসামি বাঁ হাতে লিখতে পারেন না বলে তিনি বাঁ হাতে লিখতে অস্বীকার করেন, কিন্তু তবুও সরকার পক্ষ সিদ্ধান্ত করেন যে সেটা আসামিরই বাঁ হাতের লেখা চিঠি। তারপর সরকারি ডাক্তারের ময়নাতদন্তে হেমাঙ্গিনী 4 মাস অন্তঃসত্ত্বা বলে প্রকাশ, এবং আসামি নাকি তার জন্য দায়ী। মহামান্য আদালত, হেমাঙ্গিনী যে অন্তঃসত্ত্বা ছিল আমার তরুণ বন্ধু কি তাও অস্বীকার করতে চান? সেই আনইমপিচেবল মেডিকেল এভিডেন্স, সেই আনইমপিচেবল মেডিকেল এভিডেন্স সরকার পক্ষ কি এখনো মেনে নিচ্ছেন মহামান্য আদালত? মিলর, হেমাঙ্গিনী যে মৃত্যুকালে 4 মাস অন্তঃসত্ত্বা ছিল এটা শুধু সরকার পক্ষ মেনে নিচ্ছেন না, সরকার পক্ষের এইটাই হচ্ছে মূল কথা, এবং সেইটাই হচ্ছে খুনের উদ্দেশ্য, কুৎসা এবং কলঙ্ক এড়ানো। এত পরিষ্কার করে বলার জন্য রায় বাহাদুরকে ধন্যবাদ। মহামান্য আদালত, সরকার পক্ষ কি এখনো স্বীকার করেন যে চিঠিখানা আসামেরই বাঁ হাতের লেখা? সরকার পক্ষের কেস এত নিশ্চিত, এত অটল যে 12 বছর আগে যা স্বীকার করেছেন আজও তাই স্বীকার করেন। রায় বাহাদুরকে ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী মহামান্য আদালত ডক্টর সুকুমার মৈত্র এফআরসিএস। ডক্টর মৈত্র, আপনি তো সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত করেছিলেন তা কি আপনার মনে আছে? প্রত্যেক জিনিসটা মনে আছে, কারণ আদালতে আমাকে সাক্ষী দিতে হবে জেনে স্থির নিশ্চিত হয়ে আমি প্রত্যেক পয়েন্টই হেমাঙ্গিনীর সম্বন্ধে নোট করে রেখেছি। সরকার পক্ষ কি আপনাকে সাক্ষী মেনেছিল? না। কেন বলতে পারেন? না। আচ্ছা, মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হন? মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে ডাক্তারি ছুরি দিয়ে মেডিকেল অপারেশন করার মতো করে কেটে তার গলাটা ধড় হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যে কেটেছিল অ্যানাটমি সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল, নইলে অমন করে কাটতে পারত না, আর সে বাঁ হাতে করে ছুরি চালিয়েছে। ওয়েল ডক্টর মৈত্র, খুনি যদি বাঁ হাত দিয়ে গলা কেটে থাকে তাহলে এই কথা কি মনে করা যেতে পারে যে সব কাজ, এই যেমন লেখা, তাও সে বাঁ হাতে করে? মনে করা যেতে পারে না, সেইতে হয় স্বাভাবিক। থ্যাংক ইউ ডক্টর মৈত্র। সরকার পক্ষের কিছুই জিজ্ঞাসা নেই মহামান্য আদালত, বিশেষ করে আসামি পক্ষের উকিল যখন সরকার পক্ষকেই প্রতিষ্ঠা করে। আশা করি রায় বাহাদুর শেষ পর্যন্ত মুখ রাখতে পারবেন। মিলর্ড, আমার পরের সাক্ষী শ্রী সহদেব দত্ত, কৃষ্ণনগরের বিশিষ্ট নাগরিক এবং ভাইস চেয়ারম্যান। সহদেব দত্ত তো সরকার পক্ষের সাক্ষী। সহদেব দত্ত আসামি পক্ষের সাক্ষী। মিলর্ড, না না না, তা কেমন করে সম্ভব হবে? কেমন করে সম্ভব আমি তা মহামান্য আদালতের সামনে প্রমাণ করব। All right, call সহদেব দত্ত as witness. সাক্ষী সহদেব দত্ত হাজির। আচ্ছা সহদেব বাবু, আপনি হেমাঙ্গিনীর নামে একটা 50,000 টাকার লাইফ ইন্স্যুরেন্সের প্রপোজাল দেন এবং সেটা অনুসন্ধানের জন্য হেড অফিস প্রশান্ত চ্যাটার্জিকে পাঠান, তাই না? হ্যাঁ, সেই উপলক্ষেই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। বেশ ভালো কথা। আচ্ছা, কোন সময় বা কোন তারিখে হেমাঙ্গিনীর 50,000 টাকার লাইফ পলিসি নেন আপনার কি মনে আছে? অনেকদিন হয়ে গেল, তারিখটা ঠিক স্মরণ নেই। আচ্ছা, আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে হেড অফিসের কাগজপত্র বলছে যে 20 এপ্রিল 1942 সালের গুড ফ্রাইডে ছুটিতে আসামি প্রশান্ত চ্যাটার্জি প্রথম কৃষ্ণনগরে আসেন। আর বলতে হবে না, মনে পড়েছে। 20 এপ্রিল গুড ফ্রাইডে ছুটিতে অফিস বন্ধ ছিল বলে আসামি বরাবর আমার কাছে আসেন। সেই দিনই আমি আসামির সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দিই। তাহলে এই কথা আপনি স্বীকার করছেন যে আপনি সেই দিনই প্রথম প্রশান্ত চ্যাটার্জিকে দেখেন এবং সেই দিনই প্রথম হেমাঙ্গিনীর সঙ্গে তার পরিচয় করিয়ে দেন, তাই না? এবং সেটা
20 এপ্রিল 1942 গুড ফ্রাইডে ছুটি। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। 20 এপ্রিল গুড ফ্রাইডের দিন আমি আর হেমাঙ্গিনী প্রশান্ত বাবুকে প্রথম দেখি। সেদিন জানতাম না যে আসামির মনে এই ছিল। তখন আসামিও জানতেন না যে আপনার মনে এই ছিল। আগে তাহলে সহদেব বাবু, এর মধ্যে কোনো ভুল নেই যে আপনার এবং হেমাঙ্গিনীর সঙ্গে যেদিন প্রথম প্রশান্ত বাবুর পরিচয় হয় সেদিন 20 এপ্রিল 1942 এবং গুড ফ্রাইডে। ভুল হবার উপায় নেই, কারণ অফিসের পুরনো ফাইলই তার প্রমাণ। মিলন, আমি বুঝি না একটা বাজে পয়েন্ট নিয়ে এত ধস্তাধস্তি করবার কি আছে? মহামান্য আদালত, এই সামান্য ব্যাংকটা যদি সেদিনকার পাবলিক প্রসিকিউটর বুঝতেন বা বোঝাতেন তাহলে 20 শতাব্দীর নিকৃষ্টতম অবিচার ঘটত না। আচ্ছা সহদেব বাবু, কোন তারিখে হেমাঙ্গিনী মারা গিয়েছিল তা আপনার নিশ্চয়ই স্মরণ আছে? মৃত্যুকাল পর্যন্ত সে তারিখটা আমি ভুলব না। 2 জুন দশহরার দিন সন্ধ্যে 7টায়। মৃত্যুকাল পর্যন্ত আপনার সে কথা স্মরণ থাকা উচিত। আচ্ছা সহদেব বাবু, 20 এপ্রিল মানে যেদিন আপনি প্রথম আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন, সেই 20 এপ্রিল থেকে 10 জুন কতদিন হয়? 20 এপ্রিল থেকে 10 জুন মানে আমি আপনাকে সাহায্য করি। আচ্ছা ধরুন এপ্রিল মাসের 10 দিন, কেমন? মে মাসের 31 দিন, এই হলো 41 দিন। আর জুন মাসের 10 দিন, তাহলে 51 দিন, কেমন? অঙ্কে তো তাই বলে। আর অঙ্কশাস্ত্র একেবারে নির্ভুল শাস্ত্র। নিশ্চয়ই। তাহলে হেমাঙ্গিনীর মৃত্যুর মাত্র 51 দিন আগে আপনি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে হেমাঙ্গিনীর পরিচয় করিয়ে দেন। হিসেবের করি বাগে খায় না। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম নিবেদন এই যে 12 বছর আগে নির্দোষ প্রশান্ত চ্যাটার্জিকে দোষী সাব্যস্ত করতে গিয়ে রায় বাহাদুর হিসেবের করি বাদ দিয়ে খাইয়েছিলেন। আমি বুঝতে পারছি না মহামান্য আদালত, যে বস্তু থাকলে বুঝতে পারা যায়, দুর্ভাগ্যবশত সরকার পক্ষের উকিল রায় বাহাদুরের সে বস্তু নেই। রাগ না করে রায় বাহাদুরের লজ্জিত হওয়াই উচিত। মহামান্য আদালত, নো পার্সোনাল অ্যাটাক। বক্তব্য বলুন। মহামান্য আদালত, মাত্র 51 দিন আগে যদি আসামি প্রশান্ত বাবুর সঙ্গে মৃতা হেমাঙ্গিনীর আলাপ হয়ে থাকে, তাহলে হেমাঙ্গিনীর 4 মাস অন্তঃসত্ত্বের জন্য আসামি কখনো তাই হতে পারে না। সুতরাং মহামান্য আদালত, খুনের উদ্দেশ্য যা সরকারি উকিল গলাবাজি করে জাহির করে জজ এবং জুরিকে ভুল বুঝিয়েছিলেন, কুৎসা এবং কলঙ্কের কণ্ঠ রোধ করবার জন্য হেমাঙ্গিনীর কণ্ঠচ্ছেদ, সে উদ্দেশ্য অঙ্ক আর ন্যায়শাস্ত্রের যুক্তিতে টিকল না। দ্য মোটিভ ফর মার্ডার ফলস থ্রু। আচ্ছা সহদেব বাবু, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে বলেছিলেন যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকালবেলায় আসামি আপনাকে বলে যে তিনি হেমাঙ্গিনীর বাড়িতে যাবেন। আর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন বলেন যে আসামি প্রশান্ত বাবু আপনার সঙ্গে ছিলেন। আগে হ্যাঁ, ঠিক তাই। হেমাঙ্গিনীর মৃত্যুর দিন বেলা 10টা-11টার সময় আসামি আমাকে ওই কথাই বলে। এই কথা কি ঠিক নয় যে ওই দিন বেলা 10টা-11টার সময় আপনি কৃষ্ণনগরেই ছিলেন না? তার আগের দিন রাত্রে মানে 9 জুন তারিখে আপনি বিনা রায়কে নিয়ে নৌকা বিহারে নবদ্বীপ যাত্রা করেছিলেন। ওই মৃত্যুর বিনা বুঝে আপনাকে কথা বলেছে? এই কথা কি ঠিক নয় যে হেমাঙ্গিনীর মৃত্যুর দিন সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত আপনি নবদ্বীপ থানার হাজতে ছিলেন মারামারি করে শান্তিভঙ্গ করার অপরাধে? তারপর বেলা 3টের পরে আপনি অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টে 50 টাকা জরিমানা দিয়ে তবে খালাস পান। উত্তর দিন। এ কথার উত্তর দিন। উত্তর দিন। উত্তর দেওয়ার প্রয়োজন নেই মহামান্য আদালত। সেদিনকার পুলিশ ডায়েরি আর অনারারি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের নকল আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। উত্তর দিন। আচ্ছা হুজুর, ধর্মবতার হেমাঙ্গিনীর মৃত্যুর দিন আপনি কৃষ্ণনগরে ছিলেন না? আর আসামির সঙ্গে আপনার দেখা হয়নি? না হুজুর, ধর্মবতার প্রশান্ত চ্যাটার্জির বিচারের সময় আদালতের জাজ ও জুরির সামনে হলফ করে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। দিয়েছিল হুজুর, দিয়েছিল। আপনি যে পরিমাণে মিথ্যে কথা বলেছেন সহদেব বাবু, তাতে আপনি সত্যি ভাইস চেয়ারম্যান। মিলর্ড, the witness is excused. You won't cross-examine this witness any further? No, Milord. সরকার পক্ষ, আপনি সহদেব বাবুকে জেরা করবেন? Any re-examination? No, my lord. The witness is excused. No, is not excused. As far as this court is concerned. সহদেব বাবু আদালতে হলফ করে মিথ্যে সাক্ষী দিয়েছে। মিথ্যে সাক্ষী দেওয়া একটা গুরুতর অপরাধ।
এ মোস্ট সিরিয়াস অফেন্স। আমি পুলিশকে অর্ডার দিচ্ছি তাকে পুলিশ কাস্টাডিতে রাখবার জন্য, যে পর্যন্ত না তার বিরুদ্ধে প্রসিডিংস গ্রহণ হবে। ইয়োর নেক্সট উইক। আমার দ্বিতীয় সাক্ষী শ্রীমতী বীণা রায়, যিনি আসামিকে হেমাঙ্গিনীর ঘর থেকে পালাতে দেখেছিলেন এবং চিনতে পেরেছেন। বীণা রায়কে আদালতে হাজির করা হোক। আচ্ছা বীণা দেবী, 12 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে হেমাঙ্গিনী খুনের অব্যবহিত পরে তার ঘর থেকে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি সত্যি বলেছিলাম। আচ্ছা, সেদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন, সিঁড়ি ছিল অন্ধকার, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল। আপনি কেমন করে জানতে পারলেন যে এই আসামি সেই লোক? আসামি যখন সিঁড়ি দিয়ে পালিয়ে রাস্তায় নামে তখন রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলাম। রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে যে ভুল হতে পারে না। তাহলে আপনি বলতে চাইছেন যে রাস্তার আলো না থাকলে আপনি নিশ্চয়ই আসামিকে চিনতে পারতেন না? নিশ্চয়ই না, এত অন্ধকার ছিল যে রাস্তার আলো না থাকলে মানুষই চেনা যেত না। তখন সন্ধ্যে 7টা না? হ্যাঁ, ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যে সাক্ষী দিয়েছিলেন? না, আমি সত্যি সাক্ষী দিয়েছিলাম। সেদিন তখন রাস্তায় আলো ছিল না। সেদিন তখন রাস্তায় আলো ছিল। সেদিন সন্ধ্যে 7টার সময় রাস্তায় আলো জ্বলেনি। রাস্তায় সেদিন আলো জ্বলেছিল, আর সেই আলোতে আমি খুঁজে রেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি বীণা দেবী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্যি বলছি। মহামান্য আদালত, যেদিন হেমাঙ্গিনী খুন হয় অর্থাৎ 10ই জুন 1942, সেদিন শুক্লপক্ষের দশমী থাকার জন্য তখনকার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির অ্যাক্ট অনুসারে রাস্তায় আলো জ্বলেছিল রাত্রি 8টার পর। ইয়েস মিলর্ড, এবং আমার কথার সমর্থনে সেদিনকার মিউনিসিপ্যাল রেকর্ডের কপি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। আগে না হুজুর, আমি আসামিকে চিনতে পারিনি। সহজে তো তোমার মিথ্যে সাক্ষী দিতে বলেছিল, তাই তুমি মিথ্যে সাক্ষী দিয়েছিলে? আগে হ্যাঁ হুজুর। বিনা, সেদিন হেমাঙ্গিনীর ঘর থেকে যাকে তুমি পালাতে দেখেছিলে সে প্রশান্ত বাবু নয়, কিন্তু তোমারই একজন চেনা লোক, তাই না? সে হচ্ছে সহদেব দত্ত, তাই না? কাকে দেখেছিলে সেদিন? সহদেব দত্তকে। সহদেব দত্তকে? I have finished with the witness, my lord. বিনাকে জেরা করবার আর আমার কিছু নেই। সরকার পক্ষ? The witness is excused, my lord. No, no, he is not excused. The court does not excuse her. বিনা, আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে আমি তোমায় অভিযুক্ত করছি। আমি পুলিশকে অর্ডার তোমাকেও হাজতে পাঠাচ্ছি। ওয়ার্ড, my lord. মহামান্য আদালত, ডিফেন্স অ্যানাটমির জ্ঞান ছিল যথেষ্ট। সে লেফট হ্যান্ডেড ম্যান। চিঠি লেখা থেকে আরম্ভ করে মেয়েদের গলা কাটা পর্যন্ত সে বাঁ হাতে করে। সেরকম ব্যক্তি সহদেব নয়। তার উপরে বীণা রায় এবং সহদেব মিথ্যা সাক্ষী দিলেও আসামি বিয়ন্ড অল রিজনেবল ডাউট নিরপরাধ বলে প্রমাণিত হয়নি। তাছাড়া 50,000 টাকার লাইফ পলিসি নিয়েছিল হেমাঙ্গিনী। 50,000 টাকার লাইফ পলিসির বাৎসরিক প্রিমিয়াম যত টাকা হয় তত টাকা দেবার সামর্থ্য হেমাঙ্গিনীর ছিল না। তা সত্ত্বেও আসামি সমস্ত অনুসন্ধান করে হেমাঙ্গিনীর নামে কোনো আপত্তিজনক নোট হেড অফিসে পাঠাননি। এর থেকে কি প্রমাণিত হয় না মিলর্ড যে হেমাঙ্গিনীর ওপর আসামির যথেষ্ট আসক্তি ছিল, যার জন্য সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে জালিয়াতি করেছে এবং সেই হেমাঙ্গিনীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য অন্য লোক দায়ী জেনে সে প্রতিশোধ নেবার জন্য তাকে খুন করেনি? মহামান্য আদালত, রায় বাহাদুরের কথার প্রতিধ্বনি করে আমিও বলি যে কে সে লোক যে বাঁ হাতে লেখে বাঁ হাতে ছুরি চালায়? HRS মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা কার অ্যানাটমি সার্জারিতে যথেষ্ট জ্ঞান আছে? কে হেমাঙ্গিনীর 50,000 টাকার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে রাজি হয়েছিল এবং পরে তার অবস্থার জন্য দায়ী হয়ে প্রতিশোধ নিতে তাকে খুন করেছিল? মেলর, কোন একজন সুদক্ষ পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে খুন হয় তার জীবনের ইতিহাসের মধ্যেই খুনের সব তথ্য নিহিত থাকে। আরো বলেছিলেন
যে আসামিকে সম্পূর্ণ নিরপরাধ বলে প্রমাণ করবার একমাত্র উপায় হচ্ছে প্রকৃত খুনিকে ধরা। সুতরাং মহামান্য আদালত, আমার পরের সাক্ষী গভর্নমেন্ট হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডক্টর বিকাশ চন্দ্র মুখার্জি। Let Dr. Mukherjee take his stand and be sworn. ডক্টর মুখার্জি, আমি আপনাকে একখানি চিঠির ফটোগ্রাফিক কপি আর আরেকখানি চিঠির অর্ধেকখানি দিয়েছিলাম। সে দুটো চিঠি আপনার কাছে আছে? হ্যাঁ, দুটো চিঠি আছে। আচ্ছা, এই দুটো চিঠি পরীক্ষা করে আপনি কি সিদ্ধান্ত উপনীত হয়েছেন? এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। তাহলে আপনি নিরপেক্ষ গ্রাফোলজিস্ট বা হাতের লেখাবিদ হিসেবে মহামান্য আদালতের সামনে বলছেন যে এই দুটো চিঠি একই লোকের এবং বাঁ হাতের লেখা। হ্যাঁ, দুটো চিঠি একই লোকের বাঁ হাতে লেখা। কিসের চিঠি? কার লেখা? I have every right to know. The court has every right to know, my lord. প্রথম চিঠিখানি হেমাঙ্গিনীর মৃত্যুর পর তার ঘর থেকে পাওয়া গেছিল, সার্টিফাইড বাই কোর্ট এন্ড পুলিশ as evidence. I may say as false evidence against the accused. অন্যখানি আমারই দেওয়া একটি চিঠির অর্ধেকখানি আমি মহামান্য আদালতের সামনে পেশ করছি। হ্যাঁ, একটু দুই এক হাতের লেখা। এতে কি প্রমাণ হয়? এতে এই প্রমাণ হয় যে 12 বছর আগে হেমাঙ্গিনীকে যে ওই চিঠিখানা লিখেছিল, 12 বছর পরেও সে ওই দ্বিতীয় চিঠিখানি লিখেছে, যার প্রথমার্থ মহামান্য আদালতের হাতে। কিন্তু লেখককে? লেখক SR-H মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা। দ্বিতীয় চিঠি শেষার্ধ কি আসামি পক্ষের উকিলের কাছে আছে? নিশ্চয়ই আছে মহামান্য আদালত, লেখকের নিজে সই করা নামও তাতে আছে। তাই মহামান্য আদালতের অনুমতি নিয়ে আমি আমার শেষ সাক্ষী ডাকছি ক্যাম্বেল মেডিকেল হসপিটালের রিটায়ার্ড হেড ক্লার্ক শ্রী জগন্নাথ দত্ত। Let him be sworn. জগন্নাথ বাবু, আপনি 20 বছর ধরে ক্যাম্বেল মেডিকেল হসপিটালের হেড ক্লার্ক ছিলেন, 1923 সাল থেকে 43 সাল পর্যন্ত। হ্যাঁ, ছিলাম। আচ্ছা, 1932 সালে হেমাঙ্গিনী বিশ্বাস বলে কোন নার্স আপনাদের হসপিটালে ছিল? ছিল, কিন্তু হেমাঙ্গিনীকে আমাদের কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কেন তাড়িয়ে দেওয়া হয় কথা বলতে পারেন কি? ক্যাম্বেল মেডিকেল কলেজের এক সিনিয়র ছাত্রের সঙ্গে তার আসক্তি হয় এবং সেই আসক্তির ফলে তার সন্তান সম্ভাবনা হয় বলে। শেষকালে এই হেমাঙ্গিনীর কি হয় তা আপনি জানেন কি? জানি। সেই হেমাঙ্গিনী শেষে কৃষ্ণনগরে খুন হয় 1942 সালের জুন মাসে। দিস হেমাঙ্গিনী? ইয়েস মি লর্ড, দিস হেমাঙ্গিনী। আচ্ছা জগন্নাথ বাবু, যে ছাত্রটির সঙ্গে তার আসক্তি হয় সে কি সার্জারিতে খুব ভালো ছেলে ছিল? খুব ভালো ছেলে ছিল। আচ্ছা, সে বাঁ হাতে ছুরি ধরতো না ডান হাতে ছুরি ধরতো? ছুরি ধরা থেকে সব কাজই সে বাঁ হাতে করত। হেমাঙ্গিনীর সঙ্গে সেও কলেজ থেকে বিতাড়িত হয়। আচ্ছা, বলতে পারেন জগন্নাথ বাবু, বিতাড়িত হয়ে ছাত্রটি কি করে? তার বিএসসি পাস করেছিল। PL পাস করে ওকালতি আরম্ভ করে। জগন্নাথ বাবু, রায় বাহাদুর, SR-H মনোগ্রাম করা সোনার সিগারেট কেসটা যা। তার নাম জগন্নাথ বাবু? সুরেন দাস। Arrest him. প্রশান্ত চ্যাটার্জি, হেমাঙ্গিনীর খুনের অপরাধে আমি তোমাকে সন্দেহাতীত ভাবে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানে বেকসুর খালাস দিই। খালাস? খালাস? 12 বছর পরে খালাস? না, আমি খালাস চাই না। খালাস চাই না। দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর, ফিরিয়ে দাও সেই 12টা বছর। সে 12 বছর নির্দোষ হয়ে ওই জেলখানার নরকের মধ্যে পচে নষ্ট হয়ে গেছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শুধু সেই 12টা বছর। 12 বছরে আমার জীবন যৌবন
আমার আশা আকাঙ্ক্ষা, আমার সব স্বপ্ন আর সাদের কবর হয়ে গেছে এই বিচার চাল আর দেওয়াল চাপা পড়ে। শুধু শুধু সেই 12টা বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে। চলো, এসব পাগল পাগল খালাস। সাহেব, আপনি জেলে ফিরে যেতে চাইলেও জেল তো আর আপনাকে নেবে না। মহামান্য আদালত আপনাকে মুক্তি দিয়ে মুক্তি মুক্তি মহামান্য আদালত, ওই মহামান্য আদালতে আমাকে 12 বছর বিনা অপরাধে জেলে গালদা বেড়ি পরিয়ে রেখেছিল। স্যানিটারি ফেলে জালিয়াত, মিথ্যেবাদী, সব মিথ্যে, দুনিয়ার সব মিথ্যে। আইন, আদালত, ধর্ম, ভগবান, সব সব। আপনার ছেলে, আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আমার কেউ নেই, কেউ নেই। তারা না খেয়ে মরে গেছে, না খেয়ে মরে গেছে। আমি জানি না, আমি জানি না, আমি জানি, আমি জানি, আমি সব জানি, সব জানি। 12 বছর তাদের দেখবার কেউ ছিল না, কেউ ছিল না, তারা মরে গেছে না খেয়ে, না খেয়ে। হলো শঙ্কর, তুফান পার হয়ে এসে সানের ঘাটে সিঁড়িতে লেগে তোলেছে, আমার ডুবে গেল বাবা। শান্ত হ মা, শান্ত হ। অন্যায়, অত্যাচার, অবিচার মানুষকে অমানুষ করে তোলে। ওর মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হলে চাই ধৈর্য, সেবা, সহানুভূতি আর সমবেদনা। বাবা, কে 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 তুমি? আপনার এক মেয়ে। আমার মেয়ে? না, আমার মেয়ে কেউ নেই, কখনো ছিল না, কখনো ছিল না। আছে, আছে বাবা, আপনি ভুলে গেছেন। ভুলে গেছি, ভুলে গেছি? না না না, আমি ভুলিনি, ভুলবো না, ভুলবো না। সে কথা বলবার না, সে কথা বলবার না। সব ঠিক মনে আছে, সব ঠিক মনে আছে। শুধু আমাকে পাগল বানাবার ষড়যন্ত্র, পাগল বানাবার ষড়যন্ত্র। বাবা, আপনার মতো এতখানি না হলো দুঃখ যে আমরাও পেয়েছি বাবা। মা মহামায়া, শঙ্কর, আমি। মহামায়া, শঙ্কর, তোর চোখে এত জল কেন মা? কাঁদছিস, কাঁদছিস? না না বাবা, না, আসুন, আসুন আমার সঙ্গে। তোর সঙ্গে, তোর সঙ্গে? আসুন বাবা, আসুন বাবা। আমার মা মহামায়া, আপনার শঙ্কর আপনার জন্য অপেক্ষা করছে বাবা। মা, মায়া, মহামায়া, শঙ্কর, মহামায়া, 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 আমার মহামায়া, মহামায়া, মহামায়া। কিন্তু কি হলো মহামায়া? আমার জীবনটা যে বয়ে গেল, জীবনের 12টা বছর। না না না, এই নষ্ট হয়ে যাওয়া 12 বছরের দুঃখ দিয়ে সামনের 12 বছরকে আমরা সার্থক করে তুলব। আর তোমার শঙ্কর, শঙ্কর, আমার শঙ্কর, শঙ্কর, ধরে আমার কোকল শঙ্কর, শঙ্কর। ইনি রিতার দাদা, আমাদের দুর্দিনের বন্ধু, সুহৃদ, মিত্র, উপদেষ্টা, আমাদের প্রসাদ দা বাবা, আমাদের প্রসাদ দা। তুমি প্রসাদ?
শঙ্করের প্রসাদ না? না 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 না, ওখানে নয়, ওখানে নয়, তুমি যে শঙ্করের প্রসাদ না এইখানে। যেদিন আমার ছিল না আশ্রয়, ছিল না চোখে ঘুম, ছিল না পেট ভরে খাবার পয়সা, সেদিন তুমি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে শুয়ে রেখেছিলে তোমার ঘরে, সকলের কথাকে অগ্রাহ্য করে। ক্ষুধায় দিয়েছিলে খাদ্য, তৃষ্ণায় দিয়েছিলে জল, দুঃখে দিয়েছিলে সান্ত্বনা, আর উপবাসী মনে দিয়েছিলে প্রীতি মমতার স্পর্শ। তাই আজ তোমাকে সব ভার দিতে এসেছি লীলা। তোমার মাথায় সব ভার চাপিয়ে দিয়ে আমি ভার নেব তাদের, যারা আদালতে বিচার পায় না পয়সার অভাবে, নানা উৎপীড়ন, অবিচার আর অন্যায় চক্রে নিষ্পিষ্ট হয়ে। সেই সব নিপীড়িত, নিষ্পিষ্ট, দুর্গত কিন্তু দুর্মর বহুর মধ্যে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো তোমার অন্তরের আলো ধরে। আমাকে আমাকে তুমি সার্থক করো শঙ্কর, আমাকে সার্থক করো। এই তো আসো রীতা, রীতা আমার আমার আধার করে আলো করা লক্ষ্মী, আমার দুঃখের আগুনে পুরে খাঁটি সোনা, আমার শঙ্করের দুদিনের সান্ত্বনা, স্নেহ স্পর্শ আর শুনেছি না, আমি সব শুনেছি, প্রসাদের মুখে আমি সব শুনেছি। তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম মা, তাই তো তোমাকে বরণ করে নিতে এলাম। তোমাদের আমাদের সকলের দুঃখের বরণ ডালা দিয়ে তোমাকে আমি বরণ করে নিতে এলাম মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।